এই যে আজিজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। রান্না বান্না এখন চলছে, ডাল রান্না হচ্ছে, আলু ভর্তা। মানিক ভাই বিয়ের দাওয়াত খেতে গেছে। ভালো আছে? আল্লাহু আকবার। কি রান্না করছে? ডিম রান্না বান্না চলছে। তো চরখানপুরের মানুষ কি তাহলে একটু দেরি করে রান্না বান্না করে নাকি? দুপুরেরটা দুপুরে খাওয়ার পরে খায়। আজিজুল ভাইয়ের পান খাওয়া শেষ। পান খাই কিন্তু দাঁতটা নষ্ট করছে, তারপরেও পানের প্রতি ভালোবাসা যাচ্ছে না। আর এই রাজশাহী পদ্মা গার্ডেন থেকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। আর রাজশাহী পদ্মা গার্ডেন আসার উদ্দেশ্য হলো চরখানপুরে যাওয়ার। আজকে রাজশাহীর তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি। এই রোদের কারণে মনে করছিলাম যে হয়তোবা চরখানপুরে যাব না, কিন্তু আবার ঢাকা থেকে কখন আসি এটা ঠিক নাই, যার কারণে আবারও চরখানপুরের দিকে রওনা। পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়ায় পারাপার হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর প্রতিবার পার হওয়ার সময় আপনাকে দিতে হবে 20 টাকা করে। এই তীব্র রোদে কিছুটা প্রশান্তি পেতে কিছু পর্যটক আমাদের নৌকায় উঠে যায়, যারা কিছু দূর যেয়ে আবারও নেমে পড়ে একটি চরের মধ্যখানে। হয়তো গরম থেকে বাঁচতে কিছুটা সময় এই পদ্মায় কাটাতে চায়। প্রায় 20 মিনিট পর নৌকা থেকে আমরা নেমে গেলাম। এখন হাঁটার পালা। অলরেডি প্রচণ্ড গরমের ভিতরে নৌকা থেকে নেমে চরখানপুরের দিকে রওনা হয়। সাথে কিছু লোকজনও ছিল যারা চরখানপুরের অধিবাসী। অবস্থা তো খারাপ হয়ে গেল, তো হ্যাঁ। আপনারা কিভাবে যান এত কষ্ট করে? বই দিয়েছেন নাকি? হ্যাঁ, বালদের হাটা বই দিয়েছেন নাকি? না তাহলে এত কষ্ট করে কিভাবে যান বলেন? এইভাবে যায়। হ্যাঁ, এইভাবে প্রতিদিন কয়বার যাওয়া আসা হয়? একবার আসে আর একবার যায়। আসা যাওয়া করতে হয়? হ্যাঁ, এটা প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ। আল্লাহু আকবার। বয়স কত হবে আপনার এখন? যাদের আর একটু বয়স বেশি তারা কি করে? তারাও ওইভাবে যায়, কিন্তু একবার যার বয়স বেশি তারা কাজে যাওয়া। ওই যে ট্রাক্টর আছে আর কি। হ্যাঁ, এখানে কয়েকটা ট্রাক্টর আছে। যাদের বয়স বেশি হাঁটতে পারে না তারা মূলত এই ট্রাক্টর দিয়ে যাওয়া আসা করে। আর যাদের সামর্থ্য আছে, হাঁটার শক্তি আছে গায়ে, তারা কিন্তু এইভাবে প্রতিদিন 2বার আসা যাওয়া করে। অবস্থা খুবই খারাপ। একদম ঠান্ডা ফ্রিজ থেকে কিন্তু এই পানিটা কিনেছিলাম, ঠান্ডা পানি, কিন্তু এখন এত গরম হয়েছে মনে হচ্ছে যে কেউ গরম করে আমাকে পানিটা দিছে। এত তাপ ওই জায়গায়। আল্লাহু আকবার। প্রায় চলে আসছি, আর হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে। ছোট্ট একটা নদী আছে, এই নদীর কাছে চলে আসছি। নদী পার হলেই আজিজুল ভাইয়ের বাড়ি। আমরা শুনেছি মরুভূমিতে বালুর ঝড় হয়, তো এখানেও সেম একই অবস্থা। চরখানপুরে এসে এই বালুর ঝড় দেখতে পেলাম। এই দেখেন অসংখ্য বালি কণা যেদিকে বাতাস আছে, যেই মুখে সেদিকে কিন্তু উড়ে যাচ্ছে। বালির সাথে ধুলাও আছে মিক্সিং। এই বালিগুলো কিন্তু উপর দিকে উড়ে আসছে, শরীরের উপরে পড়ছে। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে যাই চরখানপুরে।
আর চরখানপুরে পৌঁছানোর আগেই যে ছোট্ট একটি নদী আছে সেটি পারাপার হওয়ার জন্য এখানে একটি অস্থায়ী বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি নির্মাণ করার ফলে চরখানপুরবাসীর কিছুটা হলেও সুবিধা হয়েছে। সব চা 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 খায়। হ্যাঁ, আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে আজিজুল ভাইকে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। ভালো লাগলো কিন্তু আপনার সাথে। ওই যে আজিজুল ভাই বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আজিজুল ভাই, আমার অবস্থা তো খারাপ, পিপাসা লেগে গেছে অনেক। অবস্থা ভালো? ভালো আছেন আজিজুল ভাই? মরতে মরতে চলে এলাম, আপনি ভালো আছেন? মানিক ভাই বিয়ের দাওয়াত খেতে গেছে। ভালো আছেন? আল্লাহু আকবার, গরম সুবহানাল্লাহ। এই যে আজিজুল ভাই। আজিজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আলামিন। গরমে তো অবস্থা খারাপ। গরম, প্রচুর গরম চলছে ভাই। আজকে কিন্তু 40 ডিগ্রি চলছে। 40? হ্যাঁ, এখন 40। মানে ওই ওখান থেকে হাইটে আসছি বালুর উপর দিয়ে, নিচ থেকে একরকম তাপ উঠছে আর উপর থেকে আর একরকম। একবারে ফুল। এই যে বাতাসটা আছে না, এই বাতাসটার কারণে আল্লাহ বাঁচাই দিচ্ছে। মনে হচ্ছে গলা টলা সব শুকায় গেল ভাই। আপনার সাথে দেখা করতে আসতে এত কষ্ট, আল্লাহু আকবার। আজিজুল ভাইকে আমি না বলে চলে আসছি, আসলে উনি আর একটু খাতিরদারি করতো। তো আমি চাই না অ্যাকচুয়ালি উনি আমার কারণে ব্যস্ত হয়ে যান। জাস্ট দেখা করে কিছু সময় পরে আবারও রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। মাছ টাছ মারেন না নাকি? মাছ এখন ভাই কম, মাছই কম। মাছ নাই, পানি তো শুকিয়ে গেছে। পানি নাই যার কারণে যে এখন বর্তমানে এই খালি বসে থাকাই কাজ, বসে থাকার কিন্তু কাজ। ওই ধান লাগান নাই? ধান লাগাইনি, এক লাগান পিকে। মানিক ভাই যে লাগাইছে অনেকগুলা দেখলাম। মানিক লাগাইছে, হ্যাঁ মানিক লাগাইছে, আবার বেটা লাগাইছে। আরেকজনেরটা ঈদ বোনাস দিচ্ছে। ভাবি এই যে নেন, যার ভিতরে চকলেট আছে। হ্যাঁ, কুলসুম এবার ঈদের জামা কি পাইছিল আল্লাহর মতে নাকি? লাল জামা কিনছো নাকি কালো? হ্যাঁ, লাল জামা। এ না, তোমার এটা ঈদ বোনাস। কতজন মানুষ হয় এখানে ঈদে? ওই মেলা হয়েছিল ভাই, এবার মোটামুটি আপনার 300-400 হয়েছিল, 400-500 মতো। 300-400? কয়টার সময় জামাত হয়েছিল? 8টার সময়। 8টার সময়? আচ্ছা, একটাই তো জামাত নাকি? একটাই জামাত। আমার এখানে 3 জায়গাতে ঈদগাহ বেঁচেছে, 3টে। ওই ওখানে একটা, এখানে একটা, আর ওই নিচে ওই ইয়ার ওখানে, মানিকের ওখানে। মানিক ভাইয়ের ওখানে আছে। কি এটা? কি আম? কি নাম তোমার? শোনো এদিকে, তোমার নাম বলো। আমেনা। মাশাআল্লাহ, কত সুন্দর নাম তোমার। এটা কোন গাছের আম? ওইদিকে কি আম তুমি জানো? এটা কি নাম? আমের নাম কি জানো না? আম খেয়েছো এবার? খেয়েছো? এটা কেমন লাগবে আম খেতে? টক? কিরকম আম খেতে? কথা বল। লবণ দিয়ে খেয়েছো আম? হ্যাঁ, তুমি কি ভয় পাইছো কথা বলতে? ভয় না, এটাতে মানে ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো তোমার ছবি দেখা যাচ্ছে। তুমি স্কুলে পড়ছো এখন? ভর্তি হয়েছি স্কুলে যাও না এখনো? হ্যাঁ, মসজিদে যাও। হ্যাঁ, মসজিদে যাও। এই তীব্র গরমে কোনো কিছু খেতে না চাইলেও পানি খাওয়ার আকাঙ্ক্ষা কখনোই মেটে না। মন চায় শুধু পানি আর পানি খায়। এই হচ্ছে আজিজুল ভাইয়ের বাড়ির অবস্থা। এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে।
গরমে পুকুরের অবস্থা খারাপ। এখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকার কারণে গরম অতটা অনুভব করা যাচ্ছে না, কারণ গাছপালার কারণে কিন্তু বাতাস আসছে, ঠান্ডা বাতাস, যার কারণে কিন্তু গরমটা ওইভাবে শরীরে লাগছে না। কিন্তু এই গাছপালাগুলো যদি না থাকতো প্রচুর পরিমাণে কিন্তু গরম লাগতো। ভাইয়ের বাড়ির উঠানে যে বাঁশ গাছ আছে, এই বাঁশ গাছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস লাগে। আর আজিজুল ভাইয়ের এটাই গেস্ট রুম বলা যেতে পারে, বা এটাই হচ্ছে আজিজুল ভাইয়ের আড্ডার জায়গা। এখানেই কিন্তু উনি বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখানেই থাকেন গরমের দিনে। আজিজুল ভাই বলেন, গরমের দিনে এখানেই বাঁশের গাছের নিচে ওই হ্যাঁ বাসটা বাসে বসে থাকি। বাঁশের গাছে ঠান্ডা বাতাস, হ্যাঁ ছোট থেকে দেখে আসছি আর কি। বা আমরাও কিন্তু ওই ছোটবেলায় বাঁশের গাছের নিচে বসে থাকতাম আর কি। বাসা ধানটা করেছিল বলে ছেলে পেলে গেল মানুষ সময় থাকে ভাই, না তো লোকের বাড়ি তোকে বাড়ি দিচ্ছে না। হ্যাঁ, এই বাঁশের কারণে আল্লাহ গরমটা মনে হচ্ছে যে শরীরে লাগছে না। রাতে কাইটে ফেলাম দিলে কি বহু কাইটে পাত লাগিয়ে দিয়েছি, কিন্তু নাই, অর্ধেক আছে আর কি। বাহাবে এখন জি। চরখানপুরের মানুষের ঈদের নামাজের স্থান এটি। এখানে কিন্তু ঈদের নামাজ সংগঠিত হয়েছিল। কটার সময় হয়েছিল? 8টার সময় ভাই। 8টায়? 8টায়। কতজন মানুষ হয়েছিল? ওই মোটামুটি তাও মোটামুটি ছেলে বাচ্চা কাচ্চা দিয়ে মোটামুটি 300-400 300 জন অনেক মানুষ। অনেক মানুষ, মানে এক কথায় দেখলাম সব 8 জন হতো বুঝাই গেছে। রোজ যত যাই করুক, গাড়ি ঘোড়া যাই না ধরুক, কিন্তু একটা জিনিস ছিল যে বসবাস করে আলাদা। জি, এখন আমরা আজিজুল ভাইয়ের বাবার বাড়িতে যাচ্ছি। ওনার বাবা বেঁচে আছেন। আপনার বাবার বয়স কত হবে? 70 বছর হয়ে গেছে না? মা সালাম আলাইকুম। ভালো আছেন? কই আঙ্কেল ভালো আছেন আপনি? গরম কেমন লাগছে? গরম লাগছে খুবই গরম লাগছে না? কি রান্না করছেন চুলায়? ডাল। ডাল রান্না করছে। এখন দুপুরে খাবার খাননি? না, খাইনি। কখন খাবেন? দেরি হয়ে গেল তো। এখন তো ঘড়িতে 3-4 বাজে গেল, এত দেরি কেন? এরকমই দেরি করে রান্না করেন? আর রাতের খাবার কখন খান? এশারের সময়। আর ঘুমাইতে যান কখন? নামাজ পড়ে ঘুমিয়ে দিলেন, আবার সকাল কয়টায় উঠবেন? ফজরের সময় উঠে যাবে। তোমাদের নাম কি? কি নাম? সুহাগ। আর তোমার? নেহা। বাহ, সুন্দর নামটা। আর এখানে গরু? বাছুর কতদিন হলো? দুধ দিচ্ছে না? কতখানি হয় দুধ? 2 কেজি 2.5 কেজি? 2 কেজি 2.5 কেজি দুধ। এখানেই তো বিক্রি করে দেয় দুধ না? আর এখানে তো দুধের দাম কম। কয় টাকা কেজি জানি আজিজুল ভাই এখন? এখন বর্তমান 60 টাকা দিছে মনে হয়। 60 টাকা কেজি দুধ। ভালো গরু, মানে আপনার দুধ ভালো কিছু বলবে এটা। রান্না বান্না এখন চলছে। ডাল রান্না হচ্ছে, আলু ভর্তা আর ভাত। এখানে তো নতুন হাট লেগেছে, কেমন লাগছে আপনার? ভালো হলো তো। ভালো হলো। এখন আর দূরে যেতে হবে না কেনাকাটার জন্য, এখানে কিনতে পারবেন সবকিছু যা লাগে। আবার নিজেদেরও যেগুলো জিনিস আছে এগুলোও বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তো এটা সুবিধা হলো আপনাদের জন্য। এই চরখানপুরের গ্রামের অবস্থা। ওটা ছোট ভাই আপনার? আর এখানে বেগুন কি এগুলো শেষ এই বছরের জন্য? এগুলো এখন কেটে ফেল দিবে? এই যে বেগুন লাল হয়েছে, এগুলো থেকে মনে হয় বিচির জন্য রাখছে না? এখানে একটা বেগুন রাখা হয়েছে। এটা সাধারণত এটা মূলত রাখা হয়েছে আপনার বিচি করার জন্য। বিচি থেকে আবার পরবর্তীতে বেগুনের চারা হবে।
আপনার ছোট ভাই? হ্যাঁ এটা আমার ছোট। আপনার কয় ভাই টোটাল? আমরা 5টা। এই ভাই সব এই যে সব ছোট, একবারে পেট মোছা। শাকিল আহমেদ। আল্লাহ আপনার নাম? আল্লাহ আমিন। আল আমিন। বাহ, আল আমিন। সুন্দর নাম। আর এটা আপনার বাড়ি? আপনি চাষাবাদ করেন? কৃষি আবাদ করে। কৃষি আবাদ করেন। ছেলে মেয়ে কয়জন? 4টে ছেলে। ওই যে ওখানে দুটি দেখলেন না, দুটি ওই যে হ্যাঁ দুটো দেখলাম আর কি। আর একটা বড় মেয়ে ছেলে। আচ্ছা আচ্ছা বুঝতে এই যে পারছি। একটা এই যে বেটি। হ্যাঁ। আর সামনে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। চরখানপুরের মানুষরা যেখানে ধান বা চাউল ভাঙায়। এখানে কি একটাই মিল নাকি আজিজুল ভাই? না, মেল আছে দুটো ভাই, 3টে। দুটা মিল? এখানে একটা, ওখানে একটা, নিচে একটা, 3টে আছে। টোটাল 3টা মিল আছে। ধান ভাঙায় আর ধান, ময়দা টয়দা সব ভাঙে। সব কিছু করে। তাহলে অন্তত এটা অসুবিধা নাই। না, ধান, তারপরে যে আপনার গমের রুটি খান না আপনারা? হ্যাঁ। এটা হচ্ছে আপনার ময়দা। চরখানপুরে এটা ময়দা। ধান ভাঙানো মেশিন, আর এটা হচ্ছে ময়দা। এরকম মেশিন টোটাল 3টা আছে এই গ্রামের ভিতরে। এরকম মেশিন আছে 2 জায়গায়, আর একটা আছে খালি ধান বাহানোর জন্য। ও তাহলে আটার জন্য কয়টা মেশিন আছে? আটার জন্য আছে 2টে। দুইটা? আচ্ছা। যাকে একটা কি যে ওই শহরে আগে যাচ্ছে, শহরে যেতে হয় না আর কি। হ্যাঁ, এই সুবিধাটা এখানেই পাচ্ছেন আর কি। একটু কষ্ট করে তেল আনতে হয়, কিন্তু এখান থেকে পাচ্ছেন আর কি। আজিজুল ভাইয়ের পান খাওয়া শেষ। পান খাই কিন্তু দাঁতটা নষ্ট করছে, তারপরেও পানের প্রতি ভালোবাসা যাচ্ছে না। আর এই চরখানপুরের দোকানগুলোতে এই জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে সাবান, এখানে শ্যাম্পু আছে, কিছু চিপস আছে, চানাচুর, আরও অন্যান্য জিনিসপত্র। আর মরিচ কি রাজশাহী থেকে আনা লাগে নাকি এখানেও আছে? মরিচ, আলু, পেঁয়াজ এগুলো কি রাজশাহী থেকে আনতে হয়? ডিম কিভাবে নিয়ে আসে? ওই যে ওইভাবে চলে আসে ডিম। ভেঙে টেঙে যায় না? না, ভেঙে না। আচ্ছা খালো, আচ্ছা টাকা। এই চরখানপুরের একটি গাছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরছে, দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এবার আম মোটামুটি কম ফলন হয়েছে, কারণ নতুন পাতা গজানোর কারণে। আর এই চরখানপুরে একটা গাছের যে অবস্থা, এবং এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। বলো, আমাদের খাইতে দেবে না? কি রান্না করছে? ডিম রান্না বান্না চলছে। অনেক দিন পর কিন্তু এই খড়ের বাড়ি দেখতে পেলাম। এই খড় দিয়ে বাড়ি বানানো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রায় 25 বছর পর চরখানপুরে আবারও হাট লেগেছে, এবং এই হাট লাগার পিছনে কারা সহযোগিতা করেছেন এই গল্প নিয়ে থাকছে পরবর্তী ভিডিও। এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, এবং আমার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলে সহায়তা করছে। আমি পুরো এলাকাকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আগ্রহ দেখে। আর চরখানপুরের এই একটি মাত্র সম্বল, মানে এখানে ক্লাস 5 পর্যন্ত চরখানপুরের ছেলে মেয়েগুলা শিক্ষা গ্রহণ করতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।